গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে আইডিসি সোশ্যাল ওয়ার্ক রয়েছে এবং যাদের ফোর্থ সেমিস্টারেও এমডিসি সোশ্যাল ওয়ার্ক রয়েছে, তাদের আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করছি। সোশ্যাল ওয়ার্ক যাদের ফোর্থ সেমিস্টারে এমডিসি এবং যাদের সেকেন্ড সেমিস্টারে আইডিসি, বিষয়টি সেম রয়েছে। তো সহিংসতা বলতে কি বোঝো, বা নারীদের ওপর সহিংসতার কারণগুলো কি বা ধরনগুলো কি হতে পারে, নানানভাবে প্রশ্নটা আমাদের আসতে পারে যে সহিংসতা কি। দেখো, সহিংসতা বলতে বোঝানো হয় একজন নারীর ওপর যখন ইচ্ছাকৃতভাবে দৈহিক, মানসিক বা শারীরিক বা যৌন নির্যাতন করা হয়, সেটাকে আমরা সহিংসতা বলতে পারি। যে নারীর ওপর ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষ দ্বারা বা রাষ্ট্র দ্বারা নানানভাবে তাকে অত্যাচার করা হয়, সে দৈহিক, মানসিক, মৌখিক, অর্থনৈতিক, সেই নির্যাতনকেই আমরা বলি সহিংসতা। এই যে নারীদের ওপর সহিংসতাগুলো রয়েছে বিভিন্নভাবে হতে পারে। প্রথমেই আমরা বললাম ব্যক্তিগতভাবে হতে পারে বা রাষ্ট্রীয়ভাবে হতে পারে। ব্যক্তিগতভাবে আমরা ভালো করে জানি যে একজন নারীর ওপর ধর্ষণ, তাকে অর্থনৈতিকভাবে গালিগালাজ করা, পণ এই বিষয়ের জন্য তার উপর অত্যাচার করা, নানানভাবে নারীকে অত্যাচার করা হয় ব্যক্তিগতভাবে। এবং রাষ্ট্রীয় দ্বারাও অনেক সময় অত্যাচার করা হয়, যে যুদ্ধকালীন পরিস্থিতিতে বা কোনো অপরাধমূলক কাজে পুলিশ বা থানায় গিয়ে তাকে হয়রানি করা, এই ধরনের বা নানানভাবে হতে পারে। এই ধরনের অত্যাচারগুলোকে আমরা গার্হস্থ্য সহিংসতার মধ্যে ধরে থাকি। এই যে গার্হস্থ্য সহিংসতার বা মহিলাদের উপর নির্যাতনের কারণগুলো কি কি। আমরা যদি বলি মহিলাদের উপর নির্যাতনের প্রধান কারণ হচ্ছে দরিদ্রতা। দরিদ্রতা একটি নারীদের উপর অত্যাচারের কারণ, কারণ দরিদ্র পিতামাতা খুব কম বয়সেই মেয়েদেরকে বিয়ে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এই দরিদ্রতার ফলে দেখা যায় বিয়ে দেওয়ার ফলে নারীদের উপর একটা অত্যাচার হতেই থাকে। পাশাপাশি কুসংস্কার রয়েছে, যে ভারতবর্ষের কুসংস্কার জন্য বাল্য বিবাহ, পণ প্রথা, পর্দা প্রথা, ঠিক আছে, বহু বিবাহ, এই যে কুপ্রথাগুলো রয়েছে, এইসব কুপ্রথার ফলেও নারীদের উপর অত্যাচার হতে থাকে। অশিক্ষা, শিক্ষার অভাব, যেটা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা অনেক সময় শিক্ষা থেকে বঞ্চিত হয়। এর পিছনে অনেক কারণ রয়েছে, ঠিক আছে। মেয়েদের শিক্ষা বর্তমান পাঠ্যক্রমে কিছু ক্ষেত্রে অনুপযোগী, বা বলতে পারো পিতামাতারাও মেয়েদেরকে পড়াশোনার থেকে বিয়ে দেওয়াকে বেশি শ্রেষ্ঠ বলে মনে করে, যার জন্য শিক্ষার অভাবে মেয়েদের মধ্যে সহিংসতা বা অত্যাচার চলে আসে। তারপরে দুর্বলতা, যে প্রথম থেকেই মনে করা হয় ছেলেদের তুলনায় মেয়েরা অনেক দুর্বল। এই দুর্বলতার কারণেও মেয়েদের উপর অনেক সময় অত্যাচার হতে আমরা লক্ষ্য করি, ঠিক আছে। পুরুষতান্ত্রিক সমাজ, এই পুরুষতান্ত্রিক সমাজ হচ্ছে মেয়েদের জীবনে গার্হস্থ্য সহিংসতার একটা কারণ। পুরুষরা ভাবে যে পুরুষ জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। প্রথম প্রাচীনকাল থেকে এটা চলে এসেছে যে আমরা শ্রেষ্ঠ। যত ধরনের সামাজিক কুপ্রথা রয়েছে প্রত্যেকটাই মেয়েদের জন্য অভিশাপ। সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহু বিবাহ, প্রত্যেকটাই মেয়েদের জীবনের জন্য অভিশাপ। এই কারণেও মেয়েদের জন্য আমরা গার্হস্থ্য সহিংসতাগুলোকে বলতে পারি। এবং এই যে গার্হস্থ্য সহিংসতা আমরা প্রথমেই বললাম যে ধরনগুলো কি কি রয়েছে, বিভিন্ন ধরনের রয়েছে। দৈহিক মানে আমরা বুঝতেই পারি যে শারীরিক। একটি মেয়ের ওপর যখন তুমি বা কেউ তাকে হাতে নাতে মার দিচ্ছে বা শারীরিকভাবে তাকে অত্যাচার করছে, সেটা আমরা দৈহিক নির্যাতনের মধ্যে পড়ি। মৌখিক নির্যাতন কি, কাউকে মুখে গালিগালাজ করা, ইপটিজিং, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা মৌখিক নির্যাতনের মধ্যে পড়ে। অর্থনৈতিক নির্যাতন রয়েছে, মেয়েকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা, বা একটি মেয়ের বেড়ে ওঠার জন্য যে প্রয়োজনীয় অর্থ সেটি দিতে তার পিতামাতা বা তার স্বামী অস্বীকার করা, সেটাও অর্থনৈতিক নির্যাতনের মধ্যেই পড়ে। এবং দেখো, এই যে আমরা নির্যাতনগুলো দেখলাম, গার্হস্থ্য সহিংসতা, এটি একটি মেয়ের জীবনে কখন থেকে শুরু হয়, স্তরগুলো কোন সময় থেকে। একদম ছোটবেলা বলতে পারি না আমরা, একদম যখন একটি মেয়ে গর্ভে আসে সেই সময় থেকে একদম বৃদ্ধ বয়স অবধি একটি মেয়ের ওপর গার্হস্থ্য সহিংসতা চলে। কেমন করে? দেখো, গর্ভকালীন থাকার সময়ই, যদিও সেটি দণ্ডনীয় অপরাধ, যে যখনই জানতে পারে যে আমার মেয়ে সন্তান হবে, তখনই অনেক সময় অনেক জায়গায় এখনও আমরা লক্ষ্য করতে পারি যে সেই সন্তান ভ্রূণটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়। তো দেখো, গর্ভে থেকেই মেয়েটার উপর অত্যাচার শুরু হয়ে গেল।
তারপর কি শৈশব। শৈশবে যখন মেয়েটি জন্ম নিল, একই পরিবারে একটি ছেলে এবং মেয়ে, স্বাভাবিকভাবে দেখা যায় অনেক ক্ষেত্রেই পিতামাতা সেই পুত্র সন্তানটার উপর গুরুত্ব দেয়। পুত্র সন্তানকে যেইভাবে সে মানুষ করে তোলে, মেয়ে সন্তানকে মানুষ করার ক্ষেত্রে অনেকটাই অবহেলা লক্ষ্য করতে পারি। যার ফলে দেখা যায় মেয়েটির ছোটবেলা থেকেই তার মধ্যে অপুষ্টি, অস্বাস্থ্যকর লক্ষ্য করা যায়। এরপর রয়েছে কৈশোরকাল, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এই সময় মেয়েদের ওপর যে নির্যাতন সব থেকে চরম পর্যায়ে পৌঁছে যায়। ঠিক আছে, নানানভাবে তার উপর যৌন নির্যাতন থেকে শুরু করে আমরা দেখি ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ থেকে শুরু করে নানান ধরনের অত্যাচার, মেয়েটিকে বাইরে আসা অসম্ভব হয়ে পড়ে। এরপরে রয়েছে কি বিবাহ। বিবাহর পরেও একটি মেয়ের ওপর যৌন নির্যাতন হতে শুরু করে। যৌন নির্যাতন শুধু নয়, শারীরিক, মানসিক, নানানভাবে তার স্বামী, তার প্রত্যেক ক্ষেত্রে নয়, এটা কিছু কিছু ক্ষেত্রে তুলে ধরা হচ্ছে। তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর, তার উপরে পণ প্রথার জন্য নানানভাবে অত্যাচার। বিয়ের পর তাকে কুকথা শোনা থেকে, সেই সময় যদি কোনো মেয়ে সন্তান জন্ম দিতে না পারে তাহলে তো আরও কোনো কথা নেই। এবং তা সত্ত্বেও দেখা যায় যদি সেই মেয়ে পুত্র সন্তান জন্ম না দিতে না পারে, তার উপরেও নানানভাবে অত্যাচার হয়। এবং বৃদ্ধ বয়সে কি, বৃদ্ধ বয়সেও একটি মেয়েকে গৃহস্থ সহিংসতা সহ্য করতে হয়। সেই সময় সে সম্পূর্ণভাবে পুত্রের অধীনে চলে আসে। অনেক বৃদ্ধকে দেখা যায় যে বৃদ্ধ আশ্রমে শেষ ঠাঁই হয় তাদের। তাহলে দেখো, একটি মেয়ের জীবনে একদম জন্ম থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত নানানভাবে তার জীবনে অত্যাচার হয়। তার জন্য বিশিষ্ট একজন বলেছে যে একজন মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কারো না কারো অধীনে থাকে। আমরা দেখলাম যে ছোটবেলায় সে বাবার অধীনে, মধ্য বয়সে সে তার স্বামীর অধীনে, এবং শেষ বয়সে সে তার পুত্রর অধীনে থাকে, তার কোনো স্বাধীনতা থাকে না। তাহলে গৃহস্থ সহিংসতা মানে এই বিষয়টা রয়েছে যে মেয়েদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে সেটাকেই বলা হয় গৃহস্থ সহিংসতা। প্রশ্নটা ভালো করতে পড়তে হবে। এর সঙ্গে রিলেটেড আরেকটা প্রশ্ন রয়েছে, এটা আমরা পরের দিন আলোচনা করব, যে গৃহস্থ সহিংসতা 2005-এ কি কি বলা হয়েছে, যে মেয়েদের উপর যে অত্যাচার হয় তার বিরুদ্ধে মেয়েরা কোথায় কোথায় পদক্ষেপ নিতে পারে, কি কি ধরনের আইন রয়েছে। এটা হচ্ছে গৃহস্থ সহিংসতা আইন 2005। নেক্সট দিন আমরা আলোচনা করব। তাহলে গৃহস্থ সহিংসতা আমরা আজকে পড়লাম। ধন্যবাদ সবাইকে।